আসসালামু আলাইকুম। বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, তবুও নারীর সংগ্রাম যেন শেষ হয় না। তারপরও এসবের মাঝখান দিয়েও সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইস্পাহানি মির্জাপুর 0 আপনাদের সাথে আছি আজকে আমি শায়লা শারমিন। আজকে আমরা নারীর অধিকার, নারী সুরক্ষা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারীর ভূমিকা এসব বিষয় নিয়ে কথা বলবো। এবং আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বাস্তবতায় নারী অধিকার। দুজন অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন। আমার পাশে রয়েছেন মনিরা শারমিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং পাশে রয়েছেন শাম্মী আক্তার, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনাম। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেফতার, 14 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত, যাচাই করে ব্যবস্থা নেবে বাংলাদেশ। স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা, বাড়ছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, ভোগান্তি কমেনি রেমিটেন্স যোদ্ধাদের। ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমাদের কিচ্ছু জানানো হয় নাই। তারপর আমরা ভিতর গেছি, ভিতর জানার চেষ্টা করেছি কেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে বা কবে নাগাদ এই ফ্লাইট আবার হবে, অথচ আমাদের তাও কিছু বলি নাই। এখন যদি জানাইতো আমাদের ফ্লাইটটা কবে, তাইলে আমি সেটা বুঝে প্রস্তুতি নিতে পারতাম। জ্বালানি তেলের অনিশ্চয়তার গুজবে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। আজকে বেরোয়েছি, তেল নাই কোথাও, চারটা ঘোরার পরে এখানে তেল পাইছি। আসলে বাংলাদেশে কোনো সংকট নাই, আমরা নিজেরাই সংকট তৈরি করতেছি। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী 8 জাহাজ। আন্তর্জাতিক নারী দিবস আজ, মরণোত্তর অদম্য নারী পুরস্কারে ভূষিত খালেদা জিয়া। নারীদের বাদ দিয়ে জাতীয় অগ্রগতি সম্ভব নয় বললেন রাষ্ট্রপতি। এবং ইরানে নজিরবিহীন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, 5 তেল শোধনাগারে হামলা, রাস্তায় আগুনের নদী, তীব্র যুদ্ধ 6 মাস চালাতে পারবে আইআরজিসি। এতক্ষণ শিরোনামগুলো আমরা দেখছিলাম। আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এবং চাইলে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারবেন। শাম্মী আক্তার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে, কেমন উদযাপন করলেন নারী দিবস? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক মনিরাকে শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা, এবং সারা বিশ্বের সকল নারীকে আজকের এই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই নারীরা অনেক ভালো থাকুক এবং তারা সামনে এগিয়ে যাক। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পরে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সময় সব মিলে একটা নির্বাচন হয়ে গেল, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করবার জন্য যে লড়াইটা আমরা করছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের মানুষ, সেখানে আমাদের যিনি মহিরুহ হিসেবে কাজ করছিলেন, আমাদের দলের সদ্য প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার হাত ধরে মূলত আমি রাজনীতি শুরু করেছিলাম, ছাত্র রাজনীতি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে ওনার হাত ধরেই রাজনীতিটা শুরু করেছিলাম, এবং দীর্ঘ সময় আমার জীবনের এই প্রায় 39 বছর প্লাস আমি রাজনীতি করছি। এই সময়ে পুরোটা সময় আমি ওনাকে দেখে দেখেই কিন্তু আমি এগিয়েছি। উনিই ছিলেন আমার মানে প্রেরণার উৎস। এই জায়গাতে আসতে চাই, দীর্ঘ এত বছর ধরে আপনি রাজনীতির সাথে জড়িত, মানে অনেক প্রতিকূল পথ আপনি পাড়ি দিয়ে এসেছেন। এই যে এত প্রতিকূল পথ, আপনি মানুষের সাথে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, আপনি সাবেক সংসদ সদস্য ছিলেন, আজকের এই অবস্থান আপনার, এই জায়গায় আসতে যদি জিজ্ঞেস করি যে নারী রাজনীতিবিদ হিসেবে কখনো কোনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা? ডেফিনেটলি নারীরা প্রতিদিন প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হয়। এই বৈষম্যের মধ্য দিয়েই নারীরা যারা এগিয়েছেন বা আমরা যারা এগিয়েছি, বৈষম্যের পরেও আমরা আমাদের যে অদম্য যে ইচ্ছাটা, যে সামনে এগিয়ে যাবার এই ইচ্ছাটাকে মানে নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বৈষম্যের শিকার হচ্ছি, আবার এগোচ্ছি। যেমন ধরেন 17 বছর আমরা যে লড়াই সংগ্রামটা করলাম, এই লড়াই সংগ্রামের পরে আমি তো 9th পার্লামেন্টে ছিলাম একজন সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে। তো আমার মোটামুটি মানসিকভাবে আমি আমার নিজের যে নির্বাচনী এলাকা যেটা আমার আছে, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আমি কাজ করেছি, নিজের জেলায় কাজ করেছি। তা আমার যেটা মানে ধরেন একটা মানুষের তো একটা ড্রিম থাকে যে আমি আমার ওইখানকার মানুষের জন্য কাজ করব, ওইখানে ইলেকশন করব। ফ্যাসিবাদ বিরোধী লড়াই গেল
অন্তর্বর্তী সরকার আসলো, ইলেকশন হলো, কিন্তু নমিনেশন তো পেলাম না। দল তো আমাকে নমিনেশন দেয়নি, আমি ইলেকশন করতে পারিনি, এবং এটাই রিয়েলিটি, এটাই হতাশ হয়েছেন কি বাস্তবতা। কখনো? দেখুন, ডেফিনেটলি এখানে তো আমি মানে হতাশ ঠিক না, আমি অনেকটা ধরেন ভেঙে পড়েছিলাম যে এত লড়াই, এত সংগ্রাম, মানে এত নিষ্ঠার সাথে, যেখানে আমি চুল পরিমাণ দলের থেকে কোনোদিন বিচ্যুত হইনি, কোনোদিন খারাপ চিন্তা করিনি, দলকে নিয়ে নেগেটিভ চিন্তা করিনি, সেই মানুষটা আমি নমিনেশন চাইলাম। আমার কোথায় লেকিংস, আমার ডেডিকেশন বলেন, আমার কমিটমেন্ট বলেন, মানে কোন জায়গায় আমাকে পিছনে ফেলতে পারবে পুরুষের থেকে। তো সেখানে দেখা গেছে যে সামহাউ দল আমাকে মানে মনোনয়ন দেননি। আমি ভেঙে পড়েছিলাম, এটা সত্য, কিন্তু আমি আবার সেটাকে ধরেন কি বলে ওভারকাম করার চেষ্টা, আসলে সেই জায়গাতে হ্যাঁ, আমি ওভারকাম করার চেষ্টা করছি যে না, আমাকে টিকে থাকতে হবে এবং লড়াইটা চালিয়ে যেতে হবে। কিন্তু এটা সত্য যে এই ইলেকশনটা তো আবার আসবে না, আমি তো আর একটা ইলেকশন করতে পারছি না। 17 বছর পরেও আবারও সেই এখন দেখা যাচ্ছে যে সংরক্ষিত নারী আসনের কথা আসলে আমাদের কথা বলা হচ্ছে যে আমাদেরকে সংরক্ষিত আসনে বিবেচনা করা হবে বা কিছু। এখন কথা হচ্ছে, আমি 17 বছর যে পরিশ্রমটা করলাম, এই পরিশ্রমের পরে 17 বছর আগে যে জায়গায় আমি ছিলাম, আপনি যে অফিসে কাজ করেন, আপনি নিশ্চয়ই একটা প্রমোশন আশা করেন যে আমি এর চেয়ে ভালো কিছু করব, আমি এতদিন কাজ করেছি, ঠিক আছে, আমি এই জায়গা থেকে এর উপরের জায়গাটায় যাব। কিন্তু আমাদের প্রমোশনটা মানে এটা তো আমরাও চাই, রাজনীতিবিদরা যারা আমরা করি, কাজ করি, আমরা যখন নিষ্ঠার সঙ্গে কাজটা করি, তখন আমাদেরও এই চিন্তাটা থাকে যে আমাদেরও প্রমোশন হবে। একটা তো মানুষ একটা স্পৃহা নিয়ে, একটা ড্রিম নিয়ে মানুষ কাজটা করে। তো সেই জায়গাটায় আশাহত হলেও আমি মানে থেমে যাইনি, আমি আমার লড়াইটা জারি রেখেছি। দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে আমাকে দাঁড় করায়। ধন্যবাদ। মনিরা শারমিন, একই প্রশ্ন করব, তবে আপনার কাছে যে মেইন আজকে আলোচনার বিষয় আপনার সাথে যেটি, সেটি হচ্ছে আজকে এনসিপি নারী শক্তি একটি আছে আপনাদের সহযোগী সংগঠনে আত্মপ্রকাশ করেছে, সেই বিষয়ে শুনবো। তবে তার আগে আপনার কাছে শুনতে চাই, এই যে রাজনীতির অঙ্গনে আপনিও কিন্তু বেশ কিছুদিন ধরে আছেন, অনেকদিন ধরেই আছেন, আপনার কাছে জানতে চাইবো যে আসলে বৈষম্য শিকার হয়েছেন কিনা নারী রাজনীতিবিদ হিসেবে, কখনো কোনো চাপের মুখে পড়েছেন কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক আপাকে শুভেচ্ছা। দেখেন, নারী হিসেবে তো আমরা আসলে যে কোনো পেশাই আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং এখানে যদি আমি বলি যে রাজনীতিটা আরও বেশি চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে যে যখন একজন নারীর আসলে মতামত আছে, এটাই বাংলাদেশের সমাজ মেনে নিতে পারে না আমাদের, এবং এই মতামত আছে এবং তার যোগ্যতা আছে, তার যোগ্যতা বিবেচনায় তাকে একটা জায়গায় পজিট করা হচ্ছে। এটিও দেখবেন যে নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে এরকম যে না, নারীদের তো আসলে যোগ্যতা বিবেচনায় কোথাও পজিট করা হয় না, তাদের নানান ধরনের কুমন্তব্য শুনতে হয়। সুতরাং সেই জায়গা থেকে যখন আমাদের সমাজই আমাদের একটা নেতিবাচকতা আমাদের মধ্যে রেখে দিয়েছে যে নারী মানে একটা নারী কোনো যোগ্যতায় আসলে কোথাও যায় না, নারী মানে একটা প্রাইস পোস্টিং, কোনো না কোনোভাবে তাকে আসলে প্রাইস পোস্টিং করা হচ্ছে, সেটা রাজনীতিতে বলেন, সেটা প্রফেশনালি বলেন। তো সেই জায়গাতে আমার মনে হয় যে নারীর রাস্তাটাই, এই জার্নিটাই অনেক কঠিন। তো সেখানে হচ্ছে আমি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলি যে সেটা হচ্ছে যে এনসিপির ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু আমরা তরুণ রাজনৈতিক দল, আমাদের এখানে যারাই আছে তাদের কিন্তু বেশিরভাগেরই একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। যেমন আমি 2018 সাল থেকে আমার যারা সহযোদ্ধা তারাই এখন কিন্তু এই এনসিপিতে, আমরা যারা তখন আন্দোলন করেছিলাম। সুতরাং এখানে আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যারা নারী নেত্রী আছেন এখানে, তাদের যেহেতু লড়াই সংগ্রামের ইতিহাস আছে এবং সেই বিবেচনাই তারা এখানে একটা গুরুত্বপূর্ণ বা ডিসিশন মেকিংয়ের জায়গায় আছে। কিন্তু সেটা যদি আমি বাদ দিই, কিন্তু এটা তো আসলে সব দলের চিত্রও না এবং বাংলাদেশের নারীর রাজনৈতিক অবস্থানের চিত্রও না। বরং এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখন কিনা আসলে এই নারী রাজনীতিতে এসে রাজনীতি করছে, সেই রাস্তাটা আসলে অনেক বেশি কঠিন, এবং দলের পক্ষ থেকেও যে আসলে সেটা খুব বেশি সাপোর্ট করা বা সেলিব্রেট করা হয় একজন নারী নেত্রীকে, সেটা কিন্তু আমি দেখি না। মাঝে নির্বাচনে কিন্তু আমরা দেখি বেশ কিছু চড়াই উতরাই গিয়েছে আপনাদের, তখন কি মনে হয়েছে হাল ছেড়ে দিই? না, আমি আবার খুব অপটিমিস্টিক মানুষ, আমি খুব দ্রুত হতাশ হয়ে যাই, আবার খুব দ্রুত আমি আশাবাদী হয়ে উঠি। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে যে যখন আসলে একটা সিদ্ধান্ত, আমার দলের একটা সিদ্ধান্ত নিয়ে যখন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার একটা মনে হয়েছে যে এটার আসলে আমি পক্ষে নই, হয়তো আমার দলের সম্ভাবনাকে ছোট করা হচ্ছে, তখন দেখা গেছে যে আমি চেষ্টা করেছি যে
দলের ভেতর থেকে সেই লড়াইটা আসলে কিভাবে করে চালানো যায়, এবং আমার যে একটা অবস্থান আছে, আমার যেটা ভিন্ন অবস্থান আছে, এবং সেটা আমি দলের মধ্যে থেকে কতটা আসলে মানুষের সামনে বলতে পারি, কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে এখানে। এনসিপির একটা অডিয়েন্স আছে, এনসিপির অনেক ধরনের অডিয়েন্স আছে, সুতরাং সেই জায়গাতে আমার যে যাদের কাছে কমিটমেন্ট, তাদের সাথে তো আমার একটা কানেকশন তৈরি করতে হবে, এবং সেটা আমি জারি রেখেছিলাম এই নির্বাচনের সময়। তবে নির্বাচনের সময় যেটা হয়েছে যে আমাদের অনেক সহযোদ্ধা যারা অনেক বেশি হতাশ হয়ে গেছেন, অনেকে দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা তো আসলে অ্যাক্টিভিজম করেছি বহুদিন, তারপরে আমরা এখন ন্যাশনাল পলিটিক্সে, আমার মনে হয় যে ন্যাশনাল পলিটিক্সে আরও একটু লম্বা রেসের ঘোরা, তো আর একটু দম নিয়ে বোধহয় একটু দেখে শুনে বোধহয় ডিসিশনগুলো নিলে আমার মনে হয় ভালো। কারণ কি, ধরেন আমি গতকালকের যে সিদ্ধান্ত, আজকে আমার কাছে সেই সিদ্ধান্তটা, গতকালকে যেটা আমি ভুল মনে করেছি, আজকে আমার কাছে হতেই পারে সঠিক মনে হতে পারে। সুতরাং এইটা যখন একটা বিগার কজ, বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স মানে বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণের যেই ক্রাইটেরিয়া, সেটার মধ্যে আমি একটা অংশ, সেখানে আমার মনে হয় খুব দ্রুত ডিসিশন নেওয়া, এটাও আমরা যেহেতু তরুণ রাজনৈতিক দল, আমাদের এটা একটা ল্যাকিংসও আমি বলবো যে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাই বা দ্রুত একটা আউটকাম আশা করি। কিন্তু রাজনীতিতে আমার মনে হয় যে আমাদেরও আসলে অনেক শিখতে হবে, ধাতস্থ হতে হবে। যেমনটি বলছিলাম যে আজকে এনসিপি সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয় নারী শক্তি, এবং তার আহ্বায়ক একজন আপনি। তো এই যে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে, এই যে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি নারীদের একটা বিশাল অংশগ্রহণ ছিল, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন দেখছি যে সম্মুখ সারির যে নারী নেতৃত্ব তারা কিন্তু আসলে নেই এখন। তো এই জায়গায় আসলে কিসের অভাব হয়েছে? কোন মানে নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? দেখেন, এখানে মূল্যায়ন তো একটা মানে কে আসলে কাকে মূল্যায়ন করবে, এটা একটা প্রশ্ন। আমরা যখন দেখেছি যে এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন এখানে একটা অরাজনৈতিক জায়গায় যখন অ্যাক্টিভিজমের একটা ব্যাপার আছে, আন্দোলন হয়, তখন দেখবেন যে একটা যৌক্তিক আন্দোলনে নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। কিন্তু ওয়েন ইটস অ্যাবাউট পলিটিক্স, তখন কিন্তু নারীরা খুব স্কেপটিক যে আসলে সে কোনো রাজনৈতিক কোনো বর্গের মধ্যে ঢুকবে কিনা। কারণ কি, এটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে রাজনীতিটাকে আমাদের সমাজ আসলে খুব ভালোভাবে দেখে না, ওন করতে পারে না, এবং সামাজিকভাবেও তো আসলে একটা নিরাপত্তাহীনতা আছে। কারণ দেখেন, এই যে যারা আসলে রাজনীতি করছে, আপনি দেখেন তো যারা রাজনীতি করে বাংলাদেশের সমাজে, তাদের আসলে কিভাবে দেখা হয়, তাদের অবস্থানটা, তাদের তো নেগেটিভলি পোর্ট্রে করা হয়, এবং ভালো মানুষ রাজনীতিতে যায় না, এটা তো খুব স্বাভাবিক একটা সাধারণ কথা আমাদের। এবং সেই জায়গা থেকে যখন আমাদের মতো মানুষ, যেমন আপারা যখন রাজনীতি করছেন দীর্ঘদিন, তখন যখন দেখেন তাদের অবমূল্যায়িত হতে দেখা যায়, এবং তাদের থেকে আমি যদি বলি কম কেপাবল, অথবা এখানে স্বজনপ্রীতি করে যখন আসলে তার যে অবস্থানটা, তার যে প্রাপ্য অবস্থানটা, সেটি যখন তিনি পান না, এবং দেখা যায় যে স্বজনপ্রীতির মাধ্যমে আমরা সংসদে অন্য নারীদের যেতে দেখি, যেখানে আসলে মানে কোয়ালিফাইড নারীদের জায়গা কম, তো সেইখানে কিন্তু আসলে এই জায়গাগুলো আমরা মনে করি কি এখানে আমরাই শুধুমাত্র দেখছি, কিন্তু এটা তো সারা বাংলাদেশ দেখছে। এবং নারীরা আসলে কেন রাজনীতিতে আসবে, তাদের তো কোনো না কোনো মোটিভেশন লাগবে যে আমার যোগ্যতা আছে, আমি সংসদে যেয়ে আমার কথাটা বলতে পারবো, এটা একটা মোটিভেশন। আরেকটা মোটিভেশন হচ্ছে যে আমি আমার কথাটা বলছি, আমার যোগ্যতা এটা কাউন্টেড হচ্ছে, আমার দল আমাকে এন্ডোর্স করছে, সেলিব্রেট করছে, এটা একটা মোটিভেশন। আরেকটা মোটিভেশন হচ্ছে যে আমি যেই রাজনীতিটা করছি সেখানে আমার নিরাপত্তা আছে, আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি না, কিন্তু তা তো আসলে না। যখন আমরা এখানে প্রত্যেকে, আপনি দেখেন আজকে আমরা এখানে 3 জন নারী আছি, আমাদের ফেসবুকে আপনি যেই কমেন্ট অপশনে যাবেন, আপনি পড়তে পারবেন না কমেন্ট, শুধুমাত্র আমরা নারী বলেই আসলে যে কোনো কিছু বলে দেওয়া যায়। অনলাইন বুলিং নিয়ে আপনার সাথে আমি আসবো, আমি সামনে আপনার কাছে যেতে চাই আরেকবার। এই যে এবারে নির্বাচনে আমরা দেখেছি যে ধর্ম এবং নারী ইস্যু, এটা কিন্তু আসলে আলোচনায় ছিল, এবং এই আলোচনা তুঙ্গে ছিল ধর্ম এবং নারী। বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি একে অপরকে দোষারোপ করতে, এবং তারাই আবার নারীদের অধিকার নিয়ে কথা বলছে। তো এই যে আসলে এই জায়গায় আদৌ এইসব রাজনৈতিক দল তারা কি আসলে নারীর সুরক্ষা এবং অধিকার নিয়ে অধিকার নিশ্চিত করতে পেরেছে কিনা? দেখুন, মনিরা যেটা বলছিল যে নারীদের মূলত আমাদের দেশের যে মানে মানুষের মধ্যে যে মাইন্ড সেট আপটা, এটাই এরকম যে দেখবেন একজন নারী স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে পারে বা কোনো কিছু পরিচালনা করতে পারে, এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা খুব সহজে মেনে নিতে চায় না। তারা চায় সব কিছু তারাই ডমিনেট করবে। এখানে নারীও যে একটা ধরেন কোনো কিছুর হেড হতে পারে
বা পরিচালনা করতে পারে, এইটা তাদের মেনে নিতে খুব কষ্ট হয়। এই জন্য তারা সবসময় চায় নারীদেরকে একটা করুণার চোখে দেখা, দয়ার চোখে দেখা, কিন্তু নারী তার স্বাধীন সত্তাটাকে, তার সক্ষমতাটাকে সুন্দরভাবে এক্সারসাইজ করবে, এই সুযোগটা নারীকে খুব কমই দেওয়া হয়। যখন দেওয়া হয়, যেটুকু দেওয়া হয় সেটা দেখা যাবে যে ওই করুণার চোখে, দয়ার চোখে যেটুকু দান, ঠিক আছে। কিন্তু নারী তার অধিকার, প্রাপ্য অধিকারটা, তার মেধার বা তার যোগ্যতার বেসিসে যেটা সে ডিজার্ভ করে, ওইটুকুন দিতে তাদের খুব কষ্ট হয়, ঠিক আছে। এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলেছেন। আপনি তো দেখেছেন যে জামায়াতে ইসলামী কি করেছিল, নারীদেরকে কীভাবে, তাদের আমির কীভাবে হেয় করে কথা বলেছিলেন, অশালীন কথা বলেছিলেন, ছোট করে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যিনি প্রধান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা তো সবসময় নারীদেরকে সম্মান করে কথা বলেছি, নারীদের সুরক্ষার ব্যাপারে কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আর নারীদের জন্য অলরেডি আপনার চলাচলের জন্য নারী বাস যাতে সামনে ফ্যামিলি কার্ডের একটা ফ্যামিলি কার্ড তো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এটা চালু করা হবে। সুতরাং নারীরা যাতে তাদের প্রাপ্য মর্যাদাটুকুন পায়, বিএনপি এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখেছে এবং সেটাকে বাস্তবায়নের পথে বিএনপি অনেক দূরে এগিয়ে গেছে। ইনশাল্লাহ চালু হয়ে যাচ্ছে, মেবি 10 তারিখ থেকে মনে হয় এটা লঞ্চিং হবে। তো এই জায়গাটায় বিএনপি নারীদেরকে খাটো করে দেখছে সেটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু ওভারঅল সব জিনিস যদি আপনি বিবেচনা করেন, আমরা সংসদে কিন্তু দেখেছি যে 4% নারীও কিন্তু আসলে নারী প্রার্থী কিন্তু বিএনপি থেকে আসেনি, সেই জায়গাটা সেটা আমি শুরুতেই তো বললাম যে দল আমাকে তো দেয়নি নমিনেশন, আমি ইলেকশন করতে পারিনি, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে, লড়াই জারি রাখতে হয়েছে, লড়াই করতেই হচ্ছে। কারণ আমি তো ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি সেই 92-93 ব্যাচ, আমি মাস্টার্স কমপ্লিট করেছি 98-এ, আজকে 2026 সালে এটা। তাহলে এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এই যে ছাত্র রাজনীতি করলাম, জাতীয় রাজনীতি করলাম, একবার পার্লামেন্টে গেলাম, সব কিছু করলাম, সব কিছুর মূলে তো ছিল যে আমি আমার এলাকার জনগণের ভোটে নির্বাচিত হব, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। সেই সুযোগটা আমার তো ভাগ্যে জোটেনি। মানে আমি তো নমিনেশনটা পেলে আমি মানুষের কাছে যেতে পারতাম, মানুষ আমাকে পছন্দ না করলে আমি বুঝতাম যে মানুষ আমাকে পছন্দ করেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে এরকমই যে আমাকে ওইটা মেনে নিয়েই এখন এগিয়ে যেতে হচ্ছে। এখন আপনি কোথায় যাবেন, এরপরে আপনি কোথায় যাবেন? আপনাকে আরেকটা ইলেকশনের জন্য অপেক্ষা করতে হবে, ততদিন আপনি বাঁচবেন, আরও পরিশ্রম করবেন, তারপরে দল যদি মনে করে যে আপনাকে দিবে, তখন আপনি ওই জায়গাটায় আবার অবতীর্ণ হতে পারতেছেন ওই যুদ্ধে, ভোট যুদ্ধে। কিন্তু আপাতত ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ তো আপনার হাতে আর নাই। তাহলে আপনি তো মানে ইগনোর হয়েছেন, এই ইগনোরকে মেনে নিয়েই আপনাকে এগোতে হচ্ছে। জি, ধন্যবাদ। মুনিরা শারমিন, বলছিলাম যে অনলাইনে বুলিং নিয়ে আপনার সাথে কথা বলবো। বিভিন্ন সময় আমরা দেখেছি আপনাকেও অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হতে। এই বিষয়গুলো আসলে কিভাবে ডিল করেন, বা এই যে 24-এর পরও নারীদের জন্য যে উপযোগী পরিবেশ একটা তৈরি হলো না, সে বিষয়ে কি বলবেন? দেখেন, এটা তো আসলে যে কারোর জন্যই ফেস করা খুবই কঠিন। কারণ আমরা যখন আসলে আমরা যারা এই রাজনীতি করি, তাদের আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের তো কোনো না কোনো প্রত্যেকটা বিষয়ে তো আমাদের মন্তব্য আছে। এবং দেখেন, যে সমালোচনা যখন আমরা বিরোধী রাজনৈতিক দলের জন্য করি, সেটা কিন্তু সমালোচনা কিন্তু করি আমরা সেই দলটিকে ঠিক লাইনে রাখার জন্য, এটাই আমাদের কাজ। এখন তো আমরা বিরোধী দলে, আমরা আমাদেরটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা। সুতরাং সেই জায়গা থেকে যখন দেখা যায় যে শুধুমাত্র একটি দল বা কোনো স্পেসিফিক একটি দলের কথা আমি বলবো না, কারণ আমি এই সাইবার বুলিংয়ের শিকার হই দুই পক্ষ থেকেই। ধরেন আমার একটি মন্তব্য, শুধু কি বাংলাদেশের নারীর জন্য কি ট্রলের শিকার হচ্ছে নারীরা? হ্যাঁ, মানে নারীর জন্য আসলে যে কোনো কিছু বলে দেওয়া যায়, এটা খুবই সহজ। এটা বাংলাদেশের লোকজনের মাইন্ডসেট আছে। যেমন একজন নারী প্রথমত রাজনীতি করলে তাকে যে কোনো কিছু বলা যায়, এটা হচ্ছে একটা মাইন্ডসেট। এবং দাবাইয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, যে মানে ওকে থামাইয়ে দেওয়ার জন্য যে ইউ ক্যানট বি স্ট্রং, মানে আপনার কোনো মতামত থাকবে না। এবং আপনি যদি কোনো মতামত থাকে আপনার, তাহলে আপনাকে কিভাবে করে ডিমিন করবে, এটার একটা এজেন্ডা নিয়েই আসলে যারা এইসব মন্তব্য করে তারা এসব করে। তো ধরেন একটা রাজনৈতিক ক্ষেত্রে আমি যদি একটা মন্তব্য করি যেটা ধরেন কোনো একটি দলের বিপক্ষে গেল, অপর আরেকটি দল যেটা তাদের যে ছাত্র সংগঠন বলেন, তাদের যে নেতাকর্মী বলেন, সমর্থক গোষ্ঠী বলেন, তারা আমার সোশ্যাল মিডিয়াতে যা মানে কমেন্ট করে, যেগুলো পড়া যায়, সেটা পড়া যায় না, সেটা খুবই বাজে অবস্থা। সবাইকে আসলে কম বেশি এরকম
এটার মধ্য এটার মধ্যে দিয়ে যেতে শিকার হয় হতে হচ্ছে, হ্যাঁ। একদম। এবং সেটা যখন দেখা যায় যে আমি ধরেন একটা পলিসি লেভেলে কোনো একটা সমালোচনা, আমি বিএনপির কোনো একটা সমালোচনা করেছি, তখন স্বাভাবিকভাবেই তারা রাগ করে এবং দেখা যায় যে এখানে অপর রাজনৈতিক দল জামাতের যারা সমর্থক তারা খুব প্রেজ করে আমার কমেন্টে। হ্যাঁ, আবার দেখা যায় যে আবার আমি জামাতের কোনো একটা ব্যাপার আমি সমালোচনা করেছি বিএনপির বা জামাতের, সেটা আবার দেখা যায় বিএনপির যারা তারা খুব খুশি হয়, অপর যারা কাউন্টার পার্ট তারা হচ্ছে আমার কমেন্টে তখন আসলে পড়া যায় না, ঢোকাও যায় না। এবং এখানে যেটা অসুবিধার জায়গা আমি মনে করি যে দেখেন আমাদের তো একটা সমাজে বসবাস করতে হয়, আমার পরিবার আছে। এই কমেন্টটা যেমন আমার মা, সে সারাক্ষণ আমার স্বাভাবিকভাবেই আমার সফলতা এবং ব্যর্থতা দুইটাই সে মোটামুটি চোখে রাখে, এবং সে যখন আসলে ওই কমেন্টটা পড়ে আমার সবসময় মাথার মধ্যে এইটা সেট থাকে যে আম্মু তো এই কমেন্টগুলো পড়ছে। সুতরাং আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন যখন এই কমেন্টগুলো পড়ে, এটা কিন্তু খুবই মানসিকভাবে তারা ভেঙে পড়ে। এবং আমরা তো অনেকখানি সন্তানেরা যখন করে। এক্স্যাক্টলি। সুতরাং এই যে আমাদের অনেকদিন ধরে আমরা শুনছি এগুলো, আমরা মোটামুটি ইগনোর করা হয়তো শিখে যাচ্ছি যে ঠিক আছে এটা আমরা ইগনোর করি, কিন্তু এটা তো আসলে সমাধান না। এই যে আমরা ইগনোর করছি এটাও কিন্তু একটা বড় ধরনের আমাদের জন্য আমরা এটা অশনি সংকেত হিসেবে দেখছি। যেমন এই সাইবার বুলিংগুলো কিন্তু কোনো স্পেসিফিক দলের নারীর জন্য হচ্ছে না, এটা সব দলের নারীকেই করা হচ্ছে। সুতরাং এইখানে আমার মনে হয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর দলমত নির্বিশেষে নারীদের আসলে এখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যে মানে যার যা ইচ্ছা একটা চাইলেই আমরা রাজনীতি করি বা কোনো একটা জায়গায় আপনি নারী বলেই আপনি আসলে এইটা সম্মুখীন হবেন না, বা আপনাকে যা খুশি তাই বলে দেওয়া যায় না। সুতরাং এই জায়গায় আমাদের আসলে নারীদের খুবই স্ট্রং একটা মেসেজ দেওয়া দরকার। এবং আমার মনে হয় এটা অবশ্যই একটা সাইবার সেল গঠন করে এই জিনিসগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই একজনও আসলে কমেন্ট করার আগে তারা ভাববে। জি, এটা বিরতির সময় হয়ে এসেছে। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার একটা বিরতি নেব। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারে। সামনে একটা আপনার কাছে আসতে চাই, জামাত এবার নারী প্রার্থী দেয়নি কোনো, আবার যে রাজনৈতিক দলগুলো বা বিএনপির কথাই বলি, তারা আসলে মাত্র 5% নারী দিয়েছে। কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম। তো এই যে সব মিলিয়ে মাত্র 7 জন নারী প্রতিনিধি আমাদের সংসদে, এই সংখ্যাটা আসলে খুব কম হয়ে গেল কিনা। এবং আরেকটা কথা যদি আপনাকে বলি আমি, যে ছাত্র দলের অনেক নেত্রী কিন্তু এখন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দলের জন্য এখনও পরিশ্রম করে যাচ্ছে। তারা তাদের মূল্যায়ন আসলে কতটুকু পেল, এবং এই যে তাদেরকে আমরা সংসদে পাইনি কিন্তু এবার। তো নারীদেরকে আসলে রাজনীতির বাইরে রেখে আসলে উন্নয়ন বা সংস্কার কতটুকু সম্ভব? অ্যাকচুয়ালি দীর্ঘদিন পরে একটা নির্বাচন হয়েছে, তো রাজনৈতিক দলগুলো সবাই চেয়েছে যে কত বেশি সিট নিয়ে ভালো একটা অবস্থানে, ধরেন একটা অ্যামেন্ডমেন্ট করতে গেলেও আপনার যদি ব্রুট মেজরিটি না থাকে, আপনি তো সেটা পাশ করাটাও আপনার জন্য কষ্টকর। তখন রাজনৈতিক দলগুলো হয়তো সেই বিবেচনায় নমিনেশনগুলো দিয়েছেন। তাছাড়া তারা হয়তো এটাও মাথায় রেখেছেন যে সংরক্ষিত আসনে তো আমরা অনেকগুলো নারীকে দেওয়ার সুযোগ পাবো, সুতরাং দুইটার সমন্বয় করলে তখন জিনিসটা হয়তো চেক অ্যান্ড ব্যালেন্সে চলে আসবে। এটা হয়তো চিন্তা করেন। সংরক্ষিত নারী আসনে যে 50 জন নারী প্রতিনিধি থাকবে, কি মনে হয় আসলে কেমন হবে এই যে সংসদে নারী প্রতিনিধিত্ব? না, সেটা দেখার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করছি অবশ্যই ভালো হবে, যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার দলের অনেক নারীকে তিনি নমিনেশন দিতে পারেননি। তাদের বিষয়টি নিশ্চয়ই মানে ওনার সিদ্ধান্তের ক্ষেত্রে নিশ্চয়ই ওনাকে প্রভাবিত করবে, হয়তোবা উনি হয়তো সেগুলোকে বিবেচনায় রাখবেন। ছাত্র দলের ছাত্র নেত্রীদের কথা আপনি বলেছেন, আমরা নিজেরাই তো ছাত্রদল করেছি, এক সময় ছাত্রদল করে এই জায়গায় এসেছি। আমি যখন প্রথম পার্লামেন্টে গেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাকে নমিনেশন দিয়েছেন, তখন আমি মাত্র 34+ বছরে আমি গিয়েছি, সর্বকনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার আমি ছিলাম সংসদে। সুতরাং ছাত্র রাজনীতি করেই তো এই জায়গায় এসেছি। আমরা যাব, কিন্তু কিছুটা তো মানে বঞ্চনা হয়ে গিয়েছে। এখন এটা তো করার কিছু নাই, আপনাকে আরেকটা ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আমরা সবাই ভয়েস রেজ করি যে নারীদের নমিনেশন আরও বাড়াতে হবে। আমরা আশা করেছিলাম এত বড় পরিবর্তনের পরে, এত নির্যাতন, এত সংগ্রামের পরে, এত লড়াইয়ের পরে নারীরা, যেহেতু আপনি 111 থেকে যদি দেখেন বিএনপির যারা নারী নেত্রী, সেটা আপনি ছাত্রদল বলেন বা মহিলা দল বলেন, তারা কিন্তু একনিষ্ঠভাবে ম্যাডামের সঙ্গে ছিল। আমরা ছিলাম ম্যাডামের সঙ্গে, একদিনের জন্য ম্যাডামের কাছ থেকে আমরা সরে যাইনি। এবং এই যে আমরা নারীরা এতদিন কষ্ট করলাম, কাজ করলাম,
আমরা আশা করেছিলাম দল আমাদেরকে নমিনেশন দেবে এবং আমরা ইলেকশন করব, বাট এটা হয়নি। এখন যেটা আপনার হাতে সুযোগ আছে সেটা হচ্ছে সংরক্ষিত আসনে যদি কিছু যারা ধরেন ভয়েস রেজ করতে পারবে বা তারা ওইখানে ভালো পার্লামেন্টারিয়ান হিসেবে তার ভূমিকা রাখতে পারবে, সেই রকম নারীদেরকে বা যাদের রাজপথে ভূমিকা ছিল, যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, সেই সকল নারীদেরকে তাদেরকে বাছ বিচার করে তাদেরকে যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় নারীরা ভালো করবে ইনশাআল্লাহ। জি, মনিরা শারমিন, আপনার কাছে আসি। নারীদের নিয়ে আসলে এনসিপির মূল্যায়নটা জানতে চাই। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারবেন যে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ এই মুহূর্তে, এবং জামাত কোনো নারী প্রার্থী দেয়নি এবং তারা নারী নেতৃত্ব চায় না বা তারা দিবে না। তো এই ক্ষেত্রে আসলে এনসিপিও কি জামাতের মতো সেই ধারণা পোষণ করে কিনা? না না, এটা কোনোভাবেই না। কারণ জামাতের সাথে এনসিপির যেই নির্বাচনী জোট, সেটা তো আসন সমঝোতা, এবং এটা আমাদের পক্ষ থেকে বারবার করে আমরা বলেছি যে সেটা কোনো আদর্শিক জোট না। আদর্শিক জোট যদি হতোই তাহলে তো আসলে আমাদের পক্ষ থেকে তো আমরা নারী প্রার্থী দিয়েছিলাম। আমাদের 30টি আসনে আমাদের 3 জন আমাদের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছিলাম। সেটা যদিও এটা খুবই 30টি আসন তো আসলে খুবই কম, সেটা আমাদের এই জোটবদ্ধতার জন্য আমাদের করতে হয়েছে, এবং সেটাও যদি পার্সেন্টেজ করি তাহলে নারী নমিনেশন 10% হয়। তো নারীদের এনসিপির পক্ষ থেকে নারীদের ব্যাপারে এনসিপির অবস্থান হচ্ছে, এনসিপি মনে করে না যে নারীরা কখনো দলের আহ্বায়ক হইতে পারবে না বা দলের লিডারশিপে আসতে পারবে না বা পলিসি মেকিংয়ে থাকতে পারবে না, এরকম কোনো বিষয় আমরা এভাবে দেখি না। বিভিন্ন ক্ষেত্রে আমরা নারীর অবমূল্যায়ন দেখছি, সেক্ষেত্রে আসলে জাতীয় নারী শক্তি কিভাবে কাজ করবেন আপনারা, কি মনে করছেন? দেখেন, প্রথমত আমার মনে হয় যে জাতীয় নারী শক্তির কাজ হবে হচ্ছে যে এই যে আমাদের প্রথমত নারীর তো মর্যাদাগত একটা লড়াই আছে, যে এই যে বলছি যে নারীকে আসলে যে কোনোভাবে আসলে আমরা তো কর্নার হতে দেখছি, সামাজিকভাবে, তারপরে পারিবারিকভাবে, তারপরে রাজনৈতিকভাবে, এবং এই কারণে তো নারীর আসলে এই পথ চলাটা অনেক বেশি কঠিন। সুতরাং এই জায়গায় মর্যাদাগত একটা লড়াই আছে, যেখানে আসলে জাতীয় নারী শক্তি তারা সাপোর্ট দিবে এবং চেষ্টা করবে যে নারীরা তো দেখেন, নারীদের আরেকটা ভাবে খুব কর্নার করা হয়। আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে দেখা যাবে যে নারীরা একটা রিপ্রেজেন্টেশন হিসেবে তারা আসলে দলের বিভিন্ন কমিটিতে থাকে রিপ্রেজেন্টেশন হিসেবে। তারা রাজনীতিক বোঝে না, তারা সংস্কার অত ভালো মতো বোঝে না। আপনি দেখবেন যে যখন একটা জায়গায় আমি যে কোনো একটা জেলা কমিটিতে যদি বলি, সেখানে হচ্ছে ধরেন কোনো একটা জনসভায় যেখানে বক্তব্য দেওয়ার কথা আসে, তখন কিন্তু নারীদের বক্তব্য দিতে দেওয়া হয় না, কারণ নারীরা রাজনীতি কম বোঝে। সুতরাং আমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে যে আমাদেরই আসলে এই রাজনৈতিক স্ফিয়ারে যারা আমরা পুরুষ সহযোদ্ধা, তাদের সাথে কিন্তু একটা কম্পিটিশনও আছে, যে নারীরা আসলে যদি সামনে চলে আসে বা নারীরা যদি আসলে রাজনীতিটা বুঝে যায়, তাহলে কিন্তু সেখানে তাদের জায়গাটা ছেড়ে দিতে হবে, যেটা এখন কিন্তু ইচ্ছা করলে কর্নার করা যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে জাতীয় নারী শক্তি নারীদের যে রাজনৈতিক করে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং নারীদের আসলে এই রাজনীতিতে আসার ক্ষেত্রে এবং নারীদের ভয়েসটা রেজ করার ক্ষেত্রে সবসময় রাজনীতিতে আসতে হবে ব্যাপারটা কিন্তু তা না। দেখেন, এই যে আমরা জুলাইয়ের পর বারবার করে বলছি নারীরা কোথায় গেল, নারীরা কোথায় গেল, নারীদের কিন্তু আমরা এক্সপেক্টই করতে পারি না সব নারীরা জুলাই যারা নেমেছিল তারা সবাই রাজনীতি করবে। ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট। কিন্তু নারীরা আসলে যেই নারীরা ভয়েস রেজ করেছিল, তারা তাদের অবস্থান থেকে সেই মুখগুলো যাতে হারিয়ে না যায়, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের ভাবতে হবে। সেখানে সেই নারীদের একটা মোটিভেশন দেওয়া, যে একটি সংগঠন অন্তত চেষ্টা করবে সেই নারীদের আসলে ভয়েসগুলো আবার খুঁজে খুঁজে এনে তাদের সাথে যোগাযোগটা স্থাপন করা, এবং এই যে জুলাইয়ের যে মানে একটা আকাঙ্ক্ষা, যেই চাওয়াতে আসলে সেই নারীরা মাঠে নেমেছিল, সেটা আমাদের মায়ের বয়সী যারা, তারা সেখান থেকে শুরু করে একেবারে স্কুল পড়ুয়া যেই মেয়েটা, তাদের যেই আকাঙ্ক্ষাটা, তাদের যে স্বপ্নটা, সেটা বাঁচিয়ে রাখা এবং সেটার জন্য তাকে আসলে একটা পরিস্থিতি, একটা পরিবেশের মধ্যে আনা, যেখানে আসলে সে তার জায়গা থেকে নিরাপদভাবে সেই ভয়েসটা আসলে আবার রেজ করতে পারে, এবং আমাদের মধ্যে একটা নেক্সাস ক্রিয়েট করা, যেটা আমরা জুলাইয়ে করতে পেরেছিলাম। এরপরে যে হারিয়ে গেল, আমাদের মধ্যে তার কোনো যোগাযোগ নাই। সুতরাং এই নারীদের আসলে যে রাজনৈতিক হয়ে উঠলো, এই নারীদের যদি আমরা হারিয়ে ফেলি, তারা আসলে কোনো না কোনোভাবে তাদের যে রাজনৈতিক সত্তাটা তারা তার দেখাতে পারবে না। নারীদের আসলে একত্রিত করার একটা ভালো সুযোগ আসলে জাতীয় নারী শক্তি করে দেবে আমার ধারণা। শাম্মী আক্তার, আপনার কাছে আসতে চাই। এই যে নারী দিবস উপলক্ষে বিভিন্ন নারী এবং শিশু মন্ত্রণালয় বলেন, এনজিও বলেন, বিভিন্ন ব্যাংক বলেন, গণমাধ্যমগুলো কিন্তু আসলে অনেক রকম সভা করছে, সেমিনার করছে এবং নারীদেরকে বিভিন্ন সম্মানিত করা হচ্ছে। নিঃসন্দেহে আসলে এটি আসলে ভালো উদ্যোগ, কিন্তু এটিকে আসলে সম্মাননা দেওয়ার মাঝে সীমাবদ্ধ থাকলো, নাকি আসলে নারীর পূর্ণ মর্যাদা কতটুকু ইনশিওর করা গেল এর মাধ্যমে?
দেখুন, এটা তো ধরেন নারীদেরকে উৎসাহিত করবার জন্য হয়তো এই পুরস্কারগুলো দেওয়া হয়, কিন্তু এইটার মধ্য দিয়ে যে ক্ষমতায়ন নিশ্চিত হলো সেটা নয়। ক্ষমতায়ন নিশ্চিত করতে গেলে বাংলাদেশের নারীরা তো 52 ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছে, 71-এর মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, বাংলাদেশের নারীরা 90-এর গণ আন্দোলনে ভূমিকা রেখেছে, সর্বশেষ 24-এর জুলাই আন্দোলনেও ভূমিকা রেখেছে। সেই সুবাদে নারীরা তাদের জায়গা থেকে তাদের লড়াই সংগ্রামটা চালিয়ে গেছে ঠিক, কিন্তু তাদের সত্যিকারের যে ক্ষমতায়নটা, সেই ক্ষমতায়নটা পরিপূর্ণভাবে এখনো হয়নি। পৃথিবীর দেশে দেশে সকল নারীকেই চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হয়। আপনি দেখেছেন হিলারি ক্লিন্টনও কিন্তু আমেরিকার মতন দেশে প্রেসিডেন্ট হতে পারেননি। ওইখানকার মানুষ তাকে কিন্তু ওইভাবে তাকে অ্যাকসেপ্ট করেনি যে প্রেসিডেন্ট হিসেবে, ঠিক আছে। একটা পর্যায় পর্যন্ত নারীকে আমরা নিতে পারি, এরপরে আর নিতে পারি না। মানে সেটা সকল দেশেই আমি দেখলাম যে নারীদেরকে আসলেই খুব কষ্টের মধ্যে দিয়েছে। সেটা আপনি যদি বলেন, আপনি যেখানে আছেন, যে অফিসটায় কাজ করছেন, এখানেও সেম দেখবেন যে আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হয়। নারীর চলার পথ কখনোই মসৃণ ছিল না, কখনোই হবে না, এইটা আমরা ভাবতে পারি না। কিন্তু মানে আমরা এই স্বপ্নটা দেখি যে কখনো হবে, নারীর চলার পথটা মসৃণ হবে। সেই মসৃণ হওয়ার জন্যই আমাদের এই লড়াইটা আমরা করে যাচ্ছি। আমরা যারা এখানে ক্ষেত্রে তা বলবো না, আরেকটি বিষয় এখানে যদি যুক্ত করি যে নারী কিন্তু নিরাপদ না কোথাও, নারী নিরাপদ ঘরে না বাইরে। এক্স্যাক্টলি, নারী নিরাপদ না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কন্যা শিশু যাদের অধিকার সুরক্ষার জন্য আজকের যে স্লোগানটা দেখলাম, মানে ওদের আজ এইবারের নারী দিবসের যে স্লোগানটা, যে নারী এবং কন্যার অধিকারটা সুরক্ষিত হোক। কন্যার অধিকার কোথায় সুরক্ষিত? আপনি নিশ্চয়ই দেখেছেন কদিন আগে চিটাগংয়ে একটা বাচ্চা মেয়ে 7 বছরের, তাকে রেপ করে তার গলাটা কেটে দিয়েছে এবং জঙ্গলে সে একা হাঁটছিল। মানে এইরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এই জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলেন। আমাদের আবেগ অনুভূতি কোথায় যেন আমরা কি দিনে দিনে পশু হয়ে যাচ্ছি। পবিত্র রমজান মাসেও দেখবেন, আপনি যদি সারা দেশের এই ঘটনাগুলো একত্রিত করেন, আপনি দেখবেন যে প্রতিদিন কয়টা করে শিশু ধর্ষণের শিকার হচ্ছে। নারী এবং শিশু ধর্ষণের শিকার এবং অধিকার নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার একটা বিরতিতে যাচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারে। মুনিরা শারমিন, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে নারী নির্যাতন এবং শিশু ধর্ষণের ঘটনা, আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে এই ঘটনাগুলো না রীতিমতো বেড়ে চলেছে। আমরা মানুষের পর্যায়ে নেই আর। কারণ যদি লাস্ট একটা ঘটনার কথা বলি, যে চট্টগ্রামের যে শিশুর ঘটনার কথা বলি, শিশু ধর্ষণের ঘটনার কথা বলি, তাকে যে তার শ্বাসনালী কেটে দেওয়া হলো, বাচ্চাটা তো মারাই গেছে। এই যে এই ঘটনাগুলো বেড়ে চলেছে, আমরা বিগত সময়গুলোতে কিন্তু দেখেছি যে এসিড নিক্ষেপের মতো ঘটনাগুলো কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন কিন্তু আমরা এসিড নিক্ষেপের ঘটনা সেরকম করে শুনি না। তাহলে এই জায়গায় ধর্ষণের মতো অপরাধ, গুরুতর অপরাধ, এইটি কেন আসলে রোধ করা যাচ্ছে না? আপনার কি মনে হয় যে রাষ্ট্রযন্ত্র কি একাই দায়ী? দেখেন, আমার এটা মনে হয় যে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের গত 17 বছর ধরে আমরা যেটার মধ্যে ছিলাম, সেটা হচ্ছে, আপনি মনে করে দেখবেন যে আপনি এই যে নামগুলো আমাদের তনু থেকে শুরু করে আপনি প্রত্যেকটা নাম আপনি জানেন, কিন্তু আপনি জানেন না যে এই ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে। আপনি আসিয়ার কথা জানেন, তারপরে এরপরে আপনি আমেনা, তাহিয়া, প্রত্যেকের কথাই আমরা নাম বলতে পারবো, কিন্তু আমরা জানি না যে এই ধর্ষণের মতো ঘটনাগুলো যে ঘটলো, এগুলোর আসলে বিচারের কি অবস্থা। এবং দেখেন, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি, এখানে আরেকটা বিষয় আমি দেখি যে এখানে যারা পলিটিক্যাল একটা প্রভাবে থাকে আর কি, যে ধরেন ধর্ষক সবসময় যখন এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে, তখন কিন্তু সে মনে করে যে কোনো না কোনো ওয়েতে আমি আসলে বিচারের থেকে, আইনের ফাঁকফোকর দিয়ে আমি বের হয়ে যেতে পারবো এবং আমার কোনো একটা সাপোর্ট আছে। তো পেছনের ওই সাপোর্টটাই কিন্তু আসলে, যে অদৃশ্য সাপোর্টটা, সেটাই কিন্তু তাকে আরও এম্পাওয়ার করে এই ধরনের অপরাধগুলো করতে। সুতরাং সেই জায়গায় আমরা দেখলাম যে এই রিসেন্টলি একজন কন্যা শিশু ধর্ষণের ঘটনায় আমরা দেখলাম যে ধর্ষণের পরে তার পরিবার সহ যে স্থানীয় বিএনপির যিনি আছেন নেতা, তার কাছে গেছেন এটা সালিশ নিয়ে।
তো সেখানে দেখা গেছে যে সেখানে একটা অর্থের লেনদেন এবং নানান কিছু হয়েছে। সুতরাং তার মানে এখানে বোঝা যাচ্ছে স্পষ্টত যে এখানে পলিটিক্যাল একটা শেল্টার দেওয়ার একটা শুধু প্রবণতা অর্থে যে আছে। লেনদেন হয়েছে এরপরও কিন্তু একটা ঘটনা ছিল যেটা সালিশে সব সমাধান হওয়ার পরে কিন্তু মেয়েকে তুলে নিয়ে আবার সংঘবদ্ধ ধর্ষণ এবং পরে তাকে হত্যা করা হয়। এক্স্যাক্টলি। সুতরাং রেপ করে যে তারা আসলে ক্ষান্ত হচ্ছে তা কিন্তু না না না, তাকে একেবারে এখন কিন্তু হত্যার ঘটনাটা আরো বেশি ঘটেছে, যে ধর্ষণের পরে হত্যা। সুতরাং এই যে ঘটনাগুলো বারবার করে ঘটাচ্ছে, এটা তো আসলে একটা প্রভাব লাগে। আসলে প্রভাবশালীদের যদি সাপোর্ট না থাকে তাহলে এই ঘটনাগুলো কিন্তু আসলে ঘটতো না। এবং যখন একজন অপরাধী সে বুঝতে পারছে যে আমি অপরাধ করে আমি পার পেয়ে যেতে পারবো, আমার কোনো বিচার হবে না, তখনই দেখবেন যে আসলে এই ঘটনাগুলো আসলে বারবার করে বেশি বেশি ঘটতে থাকে। দেখেন আপনি একদম যে সিরিজ আকারে দেখেন, আপনি অনেকগুলো এইসব ধর্ষণের ঘটনা আপনি পাবেন, এবং একটারও কিন্তু আসলে আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, বিচার আমরা দেখি নাই। এবং এখানে আমি যদি আসিয়ার কথাই বলি, আসিয়ার ঘটনা যখন হলো সবাই রাস্তায় নেমে আসলো। একদম নেমে আসার পরে যেটা কি হলো যে মানে আইনমন্ত্রী যেভাবে দ্রুত বিচারের কথা বললো এবং বিচারে কিন্তু একটা রায় হলো, কিন্তু আসলে কার্যকর কি হলো কিনা এক্স্যাক্টলি। এবং বাংলাদেশে আরেকটা অসুবিধার জায়গা হচ্ছে যে বাংলাদেশে কে আসলে জামিন পাবে, কোন শাস্তিতে আসলে জামিন পাওয়া যায়, এবং আসলে কোন অপরাধের মাত্রায় জামিন পাবে এবং পাবে না, এটিও আসলে কারা ডিসাইড করে আমরা জানি না। এবং এভাবে করে যখন আসলে অপরাধীরা বিচার তার আসলে সম্পন্ন হলো কি হলো না, কার্যকর হলো কি হলো না, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট না। সুতরাং এই জন্যই আমার মনে হয় এই অপরাধগুলো আসলে বেড়েই চলেছে এবং এটার কোনো জবাবদিহিতা নাই। এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন এটাও রাজনৈতিক, যে আমরা যখন নারী দিবসের কথা বলছি, নারী দিবস শুরুই হয়েছিল নারীর অর্থনৈতিক অধিকার এবং পরবর্তীতে সেটা রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য নারীরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু দেখলাম আমরা এবার যে নারীর রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তাকে ধর্ষণের শিকার হতে হলো। আমরা হাতিয়ার ঘটনাটা যদি দেখি, যে সে শাপলাকলিতে ভোট দিতে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো শুধুমাত্র এই অপরাধে, কেন সে শাপলাকলিতে ভোট দিয়েছে। আমরা কিন্তু মনে করেই দেখব যে এর আগে আরেকটা যে রেজিম ছিল, যে আওয়ামী ফ্যাসিবাদী রেজিম, সেখানে আমরা এই একই ঘটনা ঘটেছে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার ফলে সুবর্ণচরে একজন হচ্ছে নারী, তিনি 4 সন্তানের জননী, তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। তার মানে দেখেন আসলে শুধু রেজিম চেঞ্জ হচ্ছে, নারীর সহিংসতার জায়গাটা একই থাকছে, নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, এবং শুধুমাত্র এই ধর্ষকের পরিচয় বা অপরাধীর পরিচয় বদলাচ্ছে, রাজনৈতিক পরিচয় বদলাচ্ছে। এটা তো আসলে কোনোভাবেই একটা স্বাধীন দেশে একটা মানে এরকম মর্যাদাবান দেশে আমরা তো আসলে কিভাবে আসলে নারীদের নিরাপত্তার কথা বলছি, যখন একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এবং আরেকটা ব্যাপার দেখবেন যে এই যে দেখেন আমাদের নামগুলো কিন্তু মুখস্থ, তনু থেকে একেবারে তাহিয়া, কিন্তু আপনি দেখেন তো আপনি কয়জন ধর্ষকের নাম বলতে পারবেন, যে এদের যারা আসলে ধর্ষণ করেছে তাদের নাম কি আপনার মুখস্থ আছে? আমাদের মিডিয়ার কিন্তু কারো নাম আমাদের মনে নেই, কারণ এই জায়গায় সুপরিকল্পিতভাবে মিডিয়ার একটা দায় আছে। মিডিয়া ধর্ষণের ঘটনা যারা ভুক্তভোগী তাদের যেভাবে করে সামনে আনে, তাদের চেহারা যেভাবে করে আমাদের সামনে দেখায়, তাদের নামগুলো যেভাবে করে পরিচিত করে, তাদের পরিবার একটা ঘটনা আমি শুনছিলাম যে একজন এরকম শিশুকন্যা ধর্ষণের শিকার যখন হয়েছে তখন তার মা বলছে যে এরপরে সে মারা গেছে, তার মা বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমার মেয়েটা যাতে মরেই যায়, কারণ এই যে একটা অবস্থা, সেই মেয়েটার নাম জানে সবাই, তার পরিচয় জানে, তার পরিবার সম্পর্কে জানে, পাড়ার প্রতিবেশী, কারণ সেই মেয়েটা যদি তো আসলে আর ভালো কোনো লাইফে মানে স্বাভাবিক লাইফে ফিরে আসা তার জন্য তো খুবই কঠিন। মা দোয়া করছে ধর্ষণের ঘটনার পরে। আমি চেয়েছিলাম, এটা সম্ভবত আসিয়ার ঘটনাই, আসিয়া যাতে মারাই যায় এটা তার মা চেয়েছিল। সুতরাং আপনি বুঝতে পারছেন যে সেন্টিমেন্টটা আসলে কোন জায়গায়। সুতরাং একজন নারী সে আসলে ধর্ষণের শিকার হলে সেটা যে আসলে তার অপরাধ না, এটার যে সে একটা অপরাধের শিকার, এটি কিন্তু আমাদের সমাজেও সেটা অ্যাকনলেজ করছে না। এবং সেখানে অবশ্যই মিডিয়ার একটা বড় দায় আছে, এবং আমি মানে চাইবো যে মিডিয়া এই জায়গাতে অবশ্যই দায়িত্বশীল হোক, এবং ধর্ষণের এই অপরাধের সাথে যারা জড়িত তাদের অনেক বেশি সামনে আনা উচিত, তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত। এবং যখন একজন ধর্ষক বা এই অপরাধীদের সামাজিকভাবে আমরা বয়কট করতে পারবো, তার বিচার চাইতে পারবো, তখন আমার মনে হয় এই বিচারহীনতার এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ। আমি আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইবো যে এই যে নারী নির্যাতন এবং শিশু ধর্ষণের ঘটনা, এই বিষয়ে আপনার কি মন্তব্য, এবং আসলে আমরা মানুষ হব কবে বা নারীর প্রতি সহিষ্ণু হব কবে? আচ্ছা, আমাদের বর্তমান যে সরকার, এই সরকার কিছু নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছিল যে ফ্যামিলি কার্ড দেবে। এই সরকার এবং সরকার প্রধান নারীদের প্রতি
অনেক বেশি যত্নবান এবং আমি বলবো যে অনেক বেশি চিন্তাভাবনা করে এই ম্যানিফেস্টোটা তৈরি করা হয়েছিল। আমরা সাধুবাদ জানাই যে ফ্যামিলি কার্ড চালু হবে, কিন্তু পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই দাবিটা রাখতে চাই যে হচ্ছে এই যে ধর্ষণের, শিশু ধর্ষণ বা নারী ধর্ষণের ঘটনাগুলো ঘটে, এইগুলোর তো এই যে বিচারহীনতার রাজনীতি যেটাও বলছে যে বিচার হচ্ছে কিনা বা অপরাধীর নাম আমরা জানছি না, আমরা তো একটা স্পেশাল নারীদের জন্য ঘটনা ঘটছে, মানুষ রাস্তায় নামছে, আবার আরেকটি ঘটনা ঘটছে, ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে, রায় হচ্ছে কিন্তু এক্সিকিউট হচ্ছে না। এই ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটা স্পেশাল ট্রাইব্যুনাল হবে এবং নন বেইলেবল মানে এই হবে, এইগুলা মানে কেসগুলো হবে যে ওরা বেল পাবে না, যারা রেপ করবে ওইটা প্রুভ হওয়া পর্যন্ত, প্রুভ তো থাকেই, তারপরেও মানে আইনগত যে বাধ্যবাধকতা থাকে এটা প্রুভ হওয়া পর্যন্ত, মানে কি হ্যাং টু ডেথ, মানে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করলে আপনি যখন 10টা 20টা মৃত্যুদণ্ড এরকম মানে প্রুভ হবে এবং আপনি কার্যকর করে ফেলবেন, অটোমেটিক্যালি আমার মনে হয় যে জিনিসগুলো গ্র্যাজুয়ালি কমে আসবে। আমার প্রশ্ন থেকে যায় যে আসলে রাষ্ট্রযন্ত্র তো ধীর কেন এই বিষয়টাতে? আমি সেটাই বলছি যে যেভাবে ফ্যামিলি কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অ্যাট দ্য মানে সেম টাইম যদি এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখা হয় যে কেন এত শিশু ধর্ষণ বাড়ছে বা নারীরা কেন এত ধর্ষিত হচ্ছে, এই জিনিসটাকে মানে ইট শুড বি স্টপ, এবং এটা স্টপ করতে হলে আপনাকে কিছু উদ্যোগ নিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন যে যারা হচ্ছে এটার যারা আসামি হবে তারা হচ্ছে বেল পাবে না, নন বেইলেবল মানে কেস হবে এগুলো, এবং বেল যখন পাবে না এবং এটা যখন প্রুভ হয়ে যাবে তখন তাকে আপনি যখন ফাঁসির কাস্টে ঝোলাবেন তারপরে তো আর কোনো প্রশ্ন থাকে না। এরকম যদি আপনি 20টা কেস যদি আপনি এক্সিকিউট করতে পারেন, অটোমেটিক্যালি আমার মনে হয় যে মানুষের মধ্যে তখন এই ধারণাটা জন্মাবে যে এই কাজটা করলে আমি আর রেহাই পাবো। যেমনটি বলছিলাম এসিড নিক্ষেপের মতো ঘটনা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। হ্যাঁ, এইটাও কন্ট্রোল হবে যদি কার্যকর উদ্যোগ নেওয়া যায় এবং এই যে রায়গুলো হয় এগুলোকে যদি আপনি এক্সিকিউট করতে পারেন তখন এটাও স্টপ হবে। কারণ মানুষ ধরেন যখন দেখবে যে আমি অপরাধ করে আর পার পাচ্ছি না, তখন কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে বাধ্য হবে। আরেকটা ঘটনাও যেটা বললো যে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য মানে নারীকে ধর্ষণের শিকার হইতে হয়েছে, আমি যতদূর জানি এটা ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা অন্য কোনো ঘটনা ঘটেছিল। এটা বোধহয় খুব এটা সত্য না, এটা না, একটু খোঁজ নিয়ে আপনি দেখেন, আমার মনে হয় আর কি যে এটা ঘটনাটা বোধহয় সত্য না। আর সুবর্ণচরের যে ঘটনা ওইটা সত্য ছিল, আওয়ামী লীগ আমলে যেটা ঘটেছিল। বিএনপি নারীদেরকে অনেক সম্মান করে, যে জন্য বাংলাদেশের নারীরাও বিএনপিকে অনেক বেশি পছন্দ করে। বিএনপি রাজনীতিটা অনেক বেশি নারীবান্ধব রাজনীতি। এই জন্যই আমি আজকের এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে কন্যা শিশু ধর্ষণ বা নারী ধর্ষণ হচ্ছে, এটাকে মানে বন্ধ করার জন্য, আমাদের সমাজটাকে আরও বেশি নারীবান্ধব করার জন্য কিছু উদ্যোগ নিতে হবে। কিছু যদি সেই ক্ষেত্রে যদি আইন করতে হয় আইন করবেন, কারণ আমাদের তো এখন মানে সর্বোচ্চ কি বলে ব্রুট মেজরিটি তো পাওয়া গিয়েছে, এখন তো একটা আইন চাইলে করা যাবে। সুতরাং সেই আইন করে হলেও যদি এটা বন্ধ করা যায় তাহলে সেটা করলে আমার মনে হয় বাংলাদেশের নারীরা অ্যাটলিস্ট সম্মানের সাথে নিজের ইজ্জত আব্রু নিয়ে বাঁচতে পারবে। এইটাই আমরা চাই। একদম নারী কারো দয়ায় বাঁচতে চায় না, নারী তার অধিকারটাকে সমুন্নত করতে চায়, নারী কারো দয়ায় চায় না। মুনিরা শারমিন, আপনার কাছে সবশেষে যেটি জানতে চাই যে এই যে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, আসলে নারীর অবস্থান কেমন দেখতে চান? আসলে নারীর অবস্থান যেটা আমি দেখতে চাই সেটা হচ্ছে যে নারী নিরাপদে চলাফেরা করতে পারবে। এখানে আসলে নারীর হাজারবার চিন্তা করতে হবে না এই দেশে বাঁচতে গেলে যে আমি আসলে কি পরে আমার বের হতে হবে। আমাকে রাষ্ট্র যদি আসলে অতটুকু সাপোর্ট না দিতে পারে, আমি এটার জন্য আমার যদি চিন্তা করতে হয় যে আমার কি পরে বের হব, কিভাবে কাউকে সাথে নিয়ে বের হব কিনা, একলা বের হব কিনা, আমার মনে হয় যে রাষ্ট্র আসলে এই নিরাপত্তা দিতে বাধ্য। সুতরাং নারীর নিরাপত্তার ক্ষেত্রে নারী নিরাপদে এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে যাতে এই সমাজে, এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কখনো আমাদের এই জিনিসটা আসলে করা উচিত না। আমরা যেহেতু আমি একজন রাজনীতিবিদ হিসেবেই বলি যে যদি অপরাধী আমার দলেরও হয় সেখানেও আমি তার পক্ষে কথা বলবো না। সুতরাং অপরাধকে অপরাধ হিসেবে দেখতে হবে এবং সেখানে বিচার চাইতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় দল মত নির্বিশেষে সবারই আসলে নারী নিরাপত্তার ক্ষেত্রে এক ধরনের অবস্থান স্পষ্ট করা উচিত এবং সেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটাতে চালিয়ে যাওয়া উচিত। আমাদের সময় শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, শুভরাত্রি।